আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কামালস একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মুস্তফা কামাল। আজকের ক্লাসের বিষয় হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্টিং বা হোয়াট ইজ অ্যাকাউন্টিং প্রসেস। অ্যাকাউন্টিং শব্দের অর্থ আমরা সবাই জানি হিসাব বিজ্ঞান। কিন্তু হিসাব বিজ্ঞানের ইংরেজি অ্যাকাউন্ট সায়েন্স না হয়ে অ্যাকাউন্টিং কেন হলো? অনেকের এই কোশ্চেনটা থাকে। অনেকে বলবে যেহেতু এটা একটা নাউন এবং হিসাব বিজ্ঞানে হিসাব এবং বিজ্ঞান শব্দ দুটি আলাদা না লিখে একসাথে হিসাব বিজ্ঞান লেখা হয়, এই জন্য অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান। কিন্তু এর যুক্তিটি কতটুকু ঠিক? আদৌ কি এটা ঠিক? যেখানে ইংরেজি ডিকশনারি দেখলে দেখতে পাবেন যে অ্যাকাউন্টিং শব্দের অর্থ হচ্ছে হিসাব রক্ষণ। এজন্য হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা এটা নিয়েও যথেষ্ট তর্ক দেখা যায়। ব্যাপারটা হলো ব্রিটিশ বা আমেরিকানরা যেটাকে অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণ বলছে বা অ্যাকাউন্টেন্সি বা হিসাববিদ্যা বলছে, আমরা তাকে হিসাব বিজ্ঞান বলছি। অর্থাৎ তারা এটাকে বিদ্যা মনে করে আর আমরা এটাকে বিজ্ঞান মনে করি। যেহেতু আমরা এই সাবজেক্টটিকে বিজ্ঞান মনে করি তাই এর ইংরেজি অ্যাকাউন্টিং না বলে অ্যাকাউন্টেন্সি বললে আরো কাছাকাছি হতো। যাই হোক, নামের তর্কে না গিয়ে অ্যাকাউন্টিং সমান সমান হিসাব বিজ্ঞান ধরে এর সংজ্ঞা জেনে নেওয়া যাক। সহজ ভাষায় আমরা হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি? যে তথ্য ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডের শনাক্তকরণ, চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্যসমূহ সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট সরবরাহের কার্যাবলী সম্পাদন করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ হিসাব বিজ্ঞানে একটা তথ্য ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, এরপর আর্থিক ফলাফল নির্ণয়করণ এবং বিশ্লেষণ করে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলো সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট হিসাব বিজ্ঞান সরবরাহ করে। হিসাব বিজ্ঞানের ইংরেজি ডেফিনেশনে এই বাংলা শব্দগুলোকেই যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়ায়: The information system through which the function of identifying, recording, classifying, summarizing, determining and analyzing the financial result of the economic activities of an individual or organization and providing the necessary information to the concerned user is called accounting. আমরা এই অ্যাকাউন্টিং এর এই সংজ্ঞা থেকে চারটি বুলেট পয়েন্ট পাচ্ছি। নাম্বার 1, অ্যাকাউন্টিং ইজ বেসিক্যালি অ্যান ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান মূলত একটি তথ্য ব্যবস্থা পদ্ধতি। Number 2, accounting deals with the economic activities of an individual or organization. অর্থাৎ হিসাব বিজ্ঞান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে কাজ করে। Number 3, accounting converts data into information through various process. অর্থাৎ হিসাব বিজ্ঞান ডাটাসমূহকে বা উপাত্তসমূহকে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে তথ্যে রূপান্তর করে। Number 4, accounting provides the converted data to the concerned user. অর্থাৎ হিসাব বিজ্ঞান রূপান্তরিত তথ্যগুলোকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট সরবরাহ করে। অ্যাকাউন্টিংকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে নিয়ে আসতে চাই তাহলে কি দাঁড়ায়? কিছু ডেটা, সেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস হতে হবে অথবা ট্রানজ্যাকশন হতে হবে অফ দ্য অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের। সেই ডেটাগুলোকে আমরা ইনপুট করব অ্যাকাউন্টিং প্রসেসে। সেই প্রসেসগুলো কি? সেই ডেটাগুলোকে আমরা আইডেন্টিফাই করব ট্রানজ্যাকশন কিনা অথবা ট্রানজ্যাকশন কিনা সে ভিত্তিতে, এবং রেকর্ডিং করব জার্নালে, এরপর ক্লাসিফাইং করব লেজারে, সামারাইজিং করব ট্রায়াল ব্যালেন্সে, এরপর ফিনান্সিয়াল রেজাল্টগুলো বের করব, যেমন ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এরপর সেগুলো অ্যানালাইজ করব রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে। তারপর কি হবে? আউটপুট আমাদের বেরোবে, জার্নাল বেরোবে, লেজার বেরোবে, ট্রায়াল ব্যালেন্স বেরোবে, ইনকাম স্টেটমেন্ট বেরোবে, ব্যালেন্স শিট বেরোবে, ওনার ইকুইটি স্টেটমেন্ট বেরোবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেরোবে, রেশিও অ্যানালিসিস বেরোবে, এগুলো বেরোবে। তো এগুলো হলো কি? ইনফরমেশন। অর্থাৎ আমরা ডেটাগুলোকে যখন অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে আমরা ছেড়ে দিলাম, অ্যাকাউন্টিং প্রসেস সেগুলোকে প্রসেসিং করে ইনফরমেশনে রূপান্তর করলো। এরপর অ্যাকাউন্টিং এই রূপান্তরিত ইনফরমেশনগুলোকে ইউজার বা এর ব্যবহারকারীর নিকট সরবরাহ করবে।
আমরা জানি ইউজার দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার, আরেকটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজার হচ্ছে সেই ইউজার বা সেই ব্যবহারকারী যারা প্রতিষ্ঠানের ভিতরে অবস্থান করে। যেমন কি হতে পারে, যেমন ম্যানেজার, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ইন্টারনাল অডিট। ইন্টারনাল ইউজারের আরেকটা বিষয় হচ্ছে তারা আপনার প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী বা কর্মকর্তা হবে। অর্থাৎ ম্যানেজার, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ইন্টারনাল অডিট এরা সবাই প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী। এরপর এক্সটার্নাল ইউজার। এক্সটার্নাল ইউজার কারা হতে পারে, ওনার, শেয়ার হোল্ডার, এক্সটার্নাল অডিট, গভর্নমেন্ট, এগুলো। তো ওনার বা শেয়ার হোল্ডার এগুলো কিন্তু মালিক পক্ষ, এরপরও এরা এক্সটার্নাল অডিট, এক্সটার্নাল ইউজার কেন, কারণ এরা বিজনেসের যে বা প্রতিষ্ঠানের যে সত্তা সেটা থেকে আলাদা। অর্থাৎ ওনারের ব্যবসা নিজস্ব হলেও ওনার কিন্তু ব্যবসা হতে আলাদা। অর্থাৎ দিন শেষে ব্যবসা থেকে ওনারের একটা জবাবদিহিতা থেকে যায়। অর্থাৎ ব্যবসায়ের প্রত্যেকটা ব্যবসায় দিন শেষে ওনার সেই হিসাবগুলো মিলিয়ে দেখে। সেজন্য এখানে ওনার একটা এক্সটার্নাল পক্ষ। এই হলো মূলত অ্যাকাউন্টিং এর থিওরিটিক্যাল পড়া। এগুলো থিওরিটিক্যাল অবস্থায় এই পর্যন্ত দিলেই মোটামুটি চলবে। কিন্তু আমরা যদি এটাকে একটু ভালোভাবে জানতে চাই একটা এক্সাম্পল দিয়ে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরুন আমরা কিছু ঘটনা নিচ্ছি। ঘটনা 1, সেটা হচ্ছে কি, মিস্টার হাসান চাকরির পাশাপাশি নগদ 2 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে একটি দোকান ক্রয় করে হাসান ট্রেডার্স নামে একটি নতুন টিভি শোরুম খুলল। ঘটনা 2, মিস্টার হাসান ব্যবসার জন্য 2 লক্ষ টাকার টিভি ক্রয় করল। ঘটনা 3, মিস্টার হাসান 2.5 লক্ষ টাকার টিভি বিক্রি করল। ঘটনা 4, মিস্টার হাসান তার চাকরির বেতন তুলে বাসার জন্য 2000 টাকার বাজার করল। ইন অ্যাকাউন্টিং প্রসেস এই ঘটনাগুলোকে নিয়েই মূলত অ্যাকাউন্টিং কাজ করবে। অর্থাৎ মিস্টার হাসানের জীবনে 4টা ঘটনা এখানে বর্ণনা দেওয়া আছে, যেখানে মিস্টার হাসান শুরুতেই হাসান ট্রেডার্স নামে একটি নতুন টিভি শোরুম খুলল। অর্থাৎ এখানে হাসান ট্রেডার্সের যাত্রা শুরু হলো। এরপর হাসান ট্রেডার্সে 2 লক্ষ টাকার টিভি ক্রয় করলো। হাসান ট্রেডার্স 2.5 লক্ষ টাকার টিভি বিক্রয় করলো। এবং ঘটনা 4-এ মিস্টার হাসান তার চাকরির বেতন তুলে বাসার জন্য 2000 টাকার বাজার করলো। অর্থাৎ হাসান ট্রেডার্সের এখানে এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ এই যে 2000 টাকা বাজার করলো মিস্টার হাসান, সেটা তার কিন্তু চাকরির বেতন থেকে। এখন অ্যাকাউন্টিং কি বলছে, অ্যাকাউন্টিং প্রথমে এই ঘটনাগুলোকে শনাক্ত করবে কিসের ভিত্তিতে, লেনদেনের ভিত্তিতে। অর্থাৎ অ্যাকাউন্টিং বলছে ঘটনা 1, ঘটনা 2 এবং ঘটনা 3 এই 3টা লেনদেন। এখানে লেনদেন হয়েছে হাসান ট্রেডার্সের, কিন্তু ঘটনা 4-এ হাসান ট্রেডার্সের কোনো ধরনের কোনো লেনদেন হয়নি। অর্থাৎ এটা ঘটনা 4-এ মিস্টার হাসানের ব্যক্তিগত লেনদেন হয়েছে। তাই অ্যাকাউন্টিং বলছে যে ঘটনা 1, ঘটনা 2 এবং ঘটনা 3 লেনদেন এবং ঘটনা 4 লেনদেন নয়। এরপর অ্যাকাউন্টিং কি করছে, সেগুলোকে লিপিবদ্ধ করছে জার্নালের মাধ্যমে। কিভাবে, 1 নম্বর জার্নালে আমরা দেখছি যে ক্যাশ 2 লাখ টাকা এসেছে ক্যাপিটাল বাবদ এবং শোভ 3 লাখ টাকা এসেছে ব্যাংক লোন বাবদ। এই ঘটনাটা 1 নম্বর জার্নালে হয়েছে। এরপর 2 নম্বর জার্নাল কি হচ্ছে, যে 2 নম্বর ঘটনার জার্নাল হচ্ছে পারচেজ 2 লক্ষ টাকা ক্যাশ বাবদ করা হয়েছে। এরপর 3 নম্বর ঘটনায় ক্যাশ এসেছে 2.5 লাখ টাকা বিক্রয় বাবদ, অর্থাৎ সেলস বাবদ 2.5 লাখ টাকা ক্যাশ এসেছে বা নগদ এসেছে। এবং 4 নম্বরে নো ট্রানজ্যাকশন, অর্থাৎ 4 নম্বরে কোনো ধরনের কোনো লিপিবদ্ধ করার প্রয়োজন নাই। যখন জার্নালগুলো লিপিবদ্ধ করা হয়ে যাবে, এরপর অ্যাকাউন্টিং সেগুলোকে শ্রেণীবদ্ধ করবে কোথায়, লেজারের মাধ্যমে। অর্থাৎ যে টার্মগুলো আছে সেগুলোকে ধারাবাহিকভাবে এবং শিরোনাম দিয়ে সেগুলোকে শ্রেণীবদ্ধ করবে। আমরা দেখছি এখন এখানে শোভ 3 লক্ষ টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকার যে দোকান আছে, এই জার্নাল থেকে আমরা দেখলাম যে 3 লক্ষ টাকার দোকান এখন আছে,
সেটা এই জন্য সব 3 লক্ষ টাকা। এরপর ক্যাপিটাল আছে 2 লাখ টাকার, ব্যাংক লোন আছে 3 লাখ টাকার, পারচেজ আছে 2 লাখ টাকার, সেলস হচ্ছে 2.5 লক্ষ টাকা। এবং খেয়াল করুন যে ক্যাশে কিন্তু এখানে ঘটনা 3 বার ঘটেছে, অর্থাৎ সবগুলো মোটামুটি একবার ঘটনা সীমাবদ্ধ ছিল, কিন্তু ক্যাশ প্রথমে 2 লক্ষ টাকা নিয়ে এসেছে মিস্টার হাসান ক্যাপিটাল হিসেবে, সেই 2 লক্ষ টাকা। এরপর সেটা পারচেস করাতে নগদ টাকা চলে গিয়েছে, সেটা মাইনাস হয়েছে 2 লক্ষ টাকা। এরপর আবার বিক্রয় বাবদ 2.5 লক্ষ টাকা আবার চলে এসেছে, অর্থাৎ আবার 2.5 লক্ষ টাকা যোগ হয়েছে। এভাবে প্লাস মাইনাস করে শেষে আমাদের ক্যাশ ব্যালেন্স হচ্ছে 2.5 লক্ষ টাকা। এখানে মোটামুটি লেজার শেষ হয়ে গেছে। এরপর অ্যাকাউন্টিং করছে, সেগুলোকে সামারাইজ করছে বা সংক্ষিপ্ত করছে ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে যে লেজারের যে উপাদানগুলো আছে সেগুলোকে শ্রেণীবিন্যাস করে সংক্ষিপ্ত করা হচ্ছে। এটা ধরুন একটা ট্রায়াল ব্যালেন্সের একটা ছক। ট্রায়াল ব্যালেন্সের ছকে কি থাকে? একদিকে ডেবিট থাকে, একদিকে ক্রেডিট থাকে। যে 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 পক্ষগুলো ডেবিট পক্ষ এখানে ডেবিট পক্ষে লিখতে হয়, এবং যেগুলো ক্রেডিট পক্ষ সেগুলো এখানে ক্রেডিট পক্ষে সেগুলো লিখতে হয়। যেমন ক্যাশ এখানে ডেবিট পক্ষ আছে 2.5 লক্ষ টাকা, শোপ আছে 3 লক্ষ টাকা ডেবিট দিকে, এবং পার্সেস আছে 2 লক্ষ টাকা ডেবিট দিকে। এরপর ক্যাপিটাল হচ্ছে 2 লক্ষ টাকা ক্রেডিট দিকে, এবং ব্যাংক লোন হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা ক্রেডিট দিকে, এবং সেলস হচ্ছে 2.5 লক্ষ টাকা ক্রেডিট দিকে। অর্থাৎ মোট এখানে 7,50,000 টাকা ডেবিট দিকে এবং 7,50,000 টাকা ক্রেডিট দিকে থাকছে। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট এখানে সমান হচ্ছে, এবং সর্বক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট সমান হবে। ট্রায়াল ব্যালেন্স করা হয়ে গেলে এরপর পরের ধাপ হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করতে হয়। অ্যাকাউন্টিং আর্থিক ফলাফল নির্ণয় করে কিছু স্টেটমেন্টের মাধ্যমে, যেমন ইনকাম স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলোর মাধ্যমে। তো এখানে হাসান ট্রেডার্সের যদি আমরা ইনকাম স্টেটমেন্ট আমরা তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে হাসান ট্রেডার্সের সেলস হয়েছে 2.5 লক্ষ টাকা, অর্থাৎ সে বিক্রি করেছে, টিভি বিক্রি করেছে 2.5 লক্ষ টাকা। কিন্তু সেই টিভি যে বিক্রি করেছে 2.5 লক্ষ টাকা, সেটা ক্রয় মূল্য বা পারচেস প্রাইস ছিল 2 লক্ষ টাকা। অর্থাৎ এই হাসান ট্রেডার্স এই টিভি বিক্রি করে নেট ইনকাম করেছে 50,000 টাকা। এরপর ওনার ইকুইটি স্টেটমেন্ট যদি আমরা করতে যাই, সেখানে দেখছি যে ওনার ইকুইটি স্টেটমেন্ট কি? এটা অ্যাকচুয়ালি যে ওনার ইকুইটি অর্থাৎ হচ্ছে মালিকের পক্ষ, এই মালিকের যে অংশটুকু, অনারের যে অংশটুকু, সেই অংশটুকু নির্ণয় করার যে স্টেটমেন্ট বা যে যে ছকে করা হয়, সেটাকেই বলা হচ্ছে ওনার ইকুইটি স্টেটমেন্ট। অর্থাৎ মালিকের এই টাকাটা সে ব্যবসা থেকে দাবি করতে পারে। তাহলে মিস্টার হাসান ক্যাপিটাল বাবদ 2 লক্ষ টাকা প্রথমেই নিয়ে এসেছিল ব্যবসায়, তার নিজের টাকা, সেটা নিজের অর্থায়নে নিয়ে এসেছে, এবং সেখানে এই বছর শেষে তার নেট ইনকাম হয়েছে 50,000 টাকা। অর্থাৎ টোটাল ওনার ইকুইটি এই বছরে মিস্টার হাসান ট্রেডার্সের গিয়ে দাঁড়ালো হচ্ছে 2,50,000 টাকা। অর্থাৎ মিস্টার হাসান বলতে পারে যে তার এই ব্যবসায় 2,50,000 টাকা সে দাবি করতে পারে, বা তার নিজস্ব তহবিল আছে 2,50,000 টাকা। এরপর হাসান ট্রেডার্সের ব্যালেন্স শিটে আমরা সবাই জানি অ্যাসেট একদিকে, অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি। এখন খেয়াল করি আমরা যে এখানে হাসান ট্রেডার্সের টোটাল অ্যাসেট কি কি আছে। আমরা ট্রায়াল ব্যালেন্সে গেলে দেখতে পাচ্ছি যে অ্যাসেট আছে এখানে ক্যাশ তার কাছে বর্তমানে আছে 2.5 লক্ষ টাকা, যেটা আমরা ব্যালেন্স করে পেয়েছি লেজারের মাধ্যমে। এরপর শপ আছে বা দোকান আছে 3 লক্ষ টাকার, এ দুটো তার জন্য সম্পদ। এবং তার ওনার ইকুইটি বছর শেষে হয়ে গেছে 2.5 লক্ষ টাকা, এবং তার ব্যাংক লোন বা ব্যাংকে লোন আছে 3 লক্ষ টাকা। অর্থাৎ টোটাল তার অ্যাসেট হচ্ছে 5,50,000 টাকা, এবং হাসান ট্রেডার্সের টোটাল লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি হচ্ছে 5,50,000 টাকা। অর্থাৎ হাসান ট্রেডার্সের যে ব্যালেন্স শিটে সেখানে অ্যাসেট এবং লায়াবিলিটি সমান, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই এই অ্যাসেট এবং লায়াবিলিটি সবসময় সমান হবে। হাসান ট্রেডার্সের সব আর্থিক ফলাফল নির্ণয় করা শেষ। এখন
শেষ যে কাজটুকু সেটা হচ্ছে অ্যানালাইজিং বা বিশ্লেষণ করা। এটা কি করা হয়? রেশিওর মাধ্যমে করা হয়, রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে করা হয়। খেয়াল করুন যে ধরেন হাসান ট্রেডার্সের অ্যাকাউন্টেন্ট ভাবছে যে এখানে হাসান ট্রেডার্সের রিটার্ন অন ক্যাপিটাল এটা কত আছে সেটা সে বের করবে। তাহলে রিটার্ন অন ক্যাপিটালের সূত্র হচ্ছে নিট ইনকাম ভাগ ডেট প্লাস ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল গুণন 100। এখানে নিট ইনকাম হয়েছে 50,000 টাকা, তার ডেপ্ট বা ঋণ আছে 3 লক্ষ টাকা এবং তার ক্যাপিটাল আছে 2 লক্ষ টাকা ছিল, গুণন 100, টোটাল তার 10% রিটার্ন অন ক্যাপিটাল বেরোলো। এখন মিস্টার হাসানের কাছে এই তথ্যটা তুলে দেওয়া হলো, অর্থাৎ আর্থিক ফলাফলে যে চিত্রটা অ্যাকাউন্টিং করলো কি হাসান ট্রেডার্সের জন্য মানে যে লেনদেন ছিল 4টা, সেই 4টা থেকে সে জার্নাল করলো, সে লেজার করলো, সে ট্রায়াল ব্যালেন্স করলো, এরপর আর্থিক ফলাফল নির্ণয় করলো, ইনকাম স্টেটমেন্ট করলো, তার ওনার ইকুইটি স্টেটমেন্ট করলো, ব্যালেন্স শিট করলো, এরপর অ্যানালাইজিং বা বিশ্লেষণ করে কিছু তথ্য উপাত্ত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো মিস্টার হাসানের নিকট সরবরাহ করলো। অর্থাৎ মিস্টার হাসান যিনি এই উপাত্তের ব্যবহারকারী, তিনি এখন দেখবেন যে তার এই যে আর্থিক ফলাফল সেটার সাথে তার যে অ্যানালাইজ বা তার যে রেশিওর যে কিছু যে টার্ম আছে সেই টার্মগুলোর সাথে তার যে লক্ষ্য বা সে যে লক্ষ্য স্থির করেছিল সেটা সঠিক কিনা সেটা সে যাচাই করতে পারবে। কিভাবে যাচাই করতে পারবে? ধরুন যে মিস্টার হাসান সে চিন্তা করলো যে সে ব্যাংক লোন যেটা নিয়েছে সেটার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। এখন সে চিন্তা করবে যে তার রিটার্ন অন ক্যাপিটাল আসছে 10%, অর্থাৎ সেটা ব্যাংক লোনের রেট অফ ইন্টারেস্ট থেকে বেশি। অর্থাৎ সে এখানে আগ্রহ প্রকাশ করবে বা তার আগ্রহ থাকবে যে আরও যদি সে ব্যাংক লোন নিয়ে এখানে ব্যবসায় ইনভেস্ট করে তাহলে সে এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবে। আর যদি এখানে তার রিটার্ন অন ক্যাপিটালের রেটটা কম আসতো তাহলে হয়তো তাকে সিদ্ধান্ত নিতে হতো যে তার ব্যাংক লোনে যাওয়া ঠিক হবে না, তার ক্যাশ বা অন্য জায়গায় অন্য যে কোনো মারফতে তাকে এখানে ইনভেস্ট করার অর্থ মানে সংগ্রহ করতে হবে। এভাবে ব্যবহারকারী বিভিন্ন তথ্য উপাত্ত বা তার আর্থিক ফলাফল বিশ্লেষণ করে তার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে কাজ যখন শেষ হয়ে যায় তখন ম্যানেজমেন্টের কাজ শুরু হয়। এই ছিল মোটামুটি আজকের অ্যাকাউন্টিং নিয়ে আমাদের ক্লাস। কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।